এই বছরে বাংলার সবথেকে বড় সিনেমা মা দুর্গার বাংলায় সপরিবারে আগমনের সাথে সাথেই তিনিও আসছেন সদলবলে। কার কথা বলছি? আমি বলছি রঘু ডাকাতের কথা, বাংলার রবিনহুড। দেবের আরও একটা বিগ বাজেট সিনেমা রঘু ডাকাত। তবে সিনেমার পর্দায় তো অবশ্যই দেখবেন, কিন্তু তার আগে একটু জেনে নেওয়া যাক কে এই রঘু ডাকাত, কী বা তার পরিচয়, কেমন তার চরিত্র, কেনই বা সে ডাকাতির পথ বেছে নিল, কিভাবে তিনি মা কালীর উপাসক হয়ে উঠেছিলেন, কেনই বা তিনি নরবলি দিতেন। এই সব কিছুর কতটা লোককথা আর কতটাই বা সত্যতা। গল্পে গৌরবের আজকের এপিসোডে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। স্বয়ং রবি ঠাকুরের কলমে যিনি ঠাঁই পেয়েছেন, আজ জানবো সেই রঘু ডাকাতের কথা। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। সিনেমার এই জনপ্রিয় ডায়লগ দিয়ে তাহলে শুরু হোক আজকের এই মেগা এপিসোড। শুরু হচ্ছে রঘু ডাকাত। লোকপ্রচলিত কথা অনুযায়ী রঘু ডাকাত ছিল ইংরেজ এবং তখনকার দিনে তাদের পাপেট হিসাবে ব্যবহৃত হওয়া কিছু বাঙালি জমিদারদের কাছে আতঙ্কের নাম, আর গরিবের রবিনহুড। শোনা যায় তিনি নাকি ডাকাতি করতে যাওয়ার আগে সেই সব পাপেট জমিদারদের কাছে একটি চিঠি পাঠাতেন। সেই চিঠিতে লেখা থাকত ডাকাতির জায়গা, সময় আর তারিখ। সব কিছু জানিয়ে তারপর সদলবলে লুট চলত। আর সেই লুট করা সোনা, ধনসম্পদ, এই সব কিছু বিলিয়ে দিত গরিব, দুঃখী এবং সাধারণ মানুষদের মধ্যে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, অগ্রিম জানান দেওয়া সত্ত্বেও রঘু ডাকাত ও তার দলবলকে কেউ ছুঁতেও পারত না। রঘু ডাকাতকে নিয়ে গল্প কথার শেষ নেই। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। ইতিহাস ঘাটলে দেখা যাবে রঘু ডাকাত জন্মগ্রহণ করেছিলেন অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। তবে কেউ বলে জন্মসূত্রে তার নাম ছিল রঘু ঘোষ, আবার কেউ বলে তার নাম ছিল নাকি রঘুনাথ আচার্য। তবে এইগুলো নিয়ে এখনো নানা মতবিরোধ আছে। এই সময় গোবিন্দপুর, সুতানুটি ও কলকাতায় পুরো দমে রাজত্ব করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইংরেজরা। এই ইংরেজরা তখনকার অবিভক্ত বাংলার কিছু সুবিধাভোগী জমিদারদের নিজেদের পাপেট হিসাবে ব্যবহার করতেন। এই অত্যাচারী জমিদাররা তাদের প্রভুদের ইশারায় বাংলার বিভিন্ন গ্রামগঞ্জে দমনপীড়ন চালাত। চলত সাধারণ গরিব অসহায় কৃষকদের ওপর উত্তাল অত্যাচার। আমরা সবাই জানি কৃষি জমিতে কখনোই নীল চাষ করা উচিত নয়, এতে জমির উর্বরতা কমে যায়। এমনকি ওই জমিতে দ্বিতীয়বার হয়তো আর কোনো ফসলই চাষ করা সম্ভব না। কিন্তু নীলকর সাহেবরা তা শুনবে কেন? তারা তো লাল কার্পেটের চাটুকারিতা করছে কিনা। তাই তারা গরিব কৃষকদের বাধ্য করত নীল চাষ করতে। আর যেসব চাষিরা নীল চাষ করতে আপত্তি করত, তাদের ওপর চলত নির্মম অত্যাচার। শুধু তাদের নয়, এমনকি তাদের পরিবারের ওপরও অত্যাচার চালাতো এই বর্বর জমিদারেরা। বাদ যেত না শিশু থেকে নারীও, এমনকি প্রাণেও মেরে ফেলত কৃষকদের। কথিত আছে রঘুর বাবা ছিলেন একজন কৃষক। একদিন লাল বাড়ির অর্ডার মেনে অতিরিক্ত স্বার্থ ও অর্থলোভী এক নীলকর সাহেব রঘুর বাবাকে তারই উর্বর চাষের জমিতে নীল চাষের জন্য হুকুম দিলে রঘুর বাবা সেই হুকুম মানতে নারাজ ছিলেন। এই খবর সেই জমিদারের কানে পৌঁছালে জমিদার রঘুর বাবাকে সাহেব কুঠিতে তুলে নিয়ে আসার আদেশ দেন। আদেশ মতো পেয়াদারা তাকে সন্ধে রাতে তুলে নিয়ে এসে নির্মমভাবে
অত্যাচার চালায়। সারা রাত নৃশংস অত্যাচারের পর রঘুর বাবা প্রাণে মারা গেলে তার মৃতদেহটা গ্রামের সবচেয়ে উঁচু বটগাছটায় ঝুলিয়ে দেওয়া হয়। আর গোটা গ্রামবাসীকে এইটাই বোঝানোর চেষ্টা করা হয়, ভয় দেখানো হয় যে যেসব চাষিরা নীল চাষের বিপক্ষে যাবে তাদের সবার অবস্থা রঘুর বাবার মতোই হবে, অর্থাৎ তাদের সবাইকে প্রাণে মরতে হবে। সেদিন ছোট্ট রঘুকে চোখের সামনে দেখতে হয়েছিল কিছু ক্ষমতালোভী, স্বার্থভোগী, অর্থ লালসায় হাবুডুবু খাওয়া ইংরেজদের পা চাটা নীলকর সাহেব ও জমিদারদের অত্যাচারে ওর বাবাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে। চাইলেও কিচ্ছু করতে পারেনি ছোট্ট রঘু, শেষমেশ পারেনি বাবাকে বাঁচাতে। বাবার মৃতদেহটা চোখের সামনে ঝুলে থাকতে দেখতে হয়েছিল তাকে। দেখতে হয়েছিল কিভাবে তাদের নিজস্ব জমি কেড়ে নিয়েছিল ওই জমিদারেরা, ওই নীলকর সাহেবেরা। দেখতে হয়েছিল কিভাবে ওর মাকে অপমান করা হয়েছিল গোটা গ্রামের সামনে, অত্যাচার করা হয়েছিল। কথায় আছে না, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। একের পর এক অত্যাচার, একের পর এক অন্যায় মুখ বুজে সহ্য করেছিল ছোট্ট রঘু। দাঁত কামড়ে পড়েছিল, কিন্তু চোখে ছিল আগুন। দামাল ছেলে রঘু মনে মনে ঠিক করল এই সব অন্যায়ের, এই সব অবিচারের বদলা নেবেও। ত্রাস হয়ে দাঁড়াবে এই সব জমিদার, নীলকর সাহেব ও ইংরেজদের কাছে, আর মাসিয়া হয়ে দাঁড়াবে জনসাধারণের কাছে। লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মেরেই দিল রঘু। শুরু হলো নতুন করে ইতিহাস লেখার কাজ। ছোট থেকেই লাঠি খেলাতে পারদর্শী ছিল রঘু, ওর বাবার কাছ থেকেই শেখা। এবার সেই বাবার মৃত্যুর আর মায়ের অপমানের বদলা নিতে সেই লাঠিকেই প্রধান অস্ত্র হিসাবে বেছে নিল রঘু। কিন্তু একা তো ইংরেজদের বিরুদ্ধে, নীল চাষের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। শুরু হলো দল তৈরির কাজ। সমবয়সী কিছু ছেলে যারা এই একই চক্রান্তের শিকার, বেছে বেছে তাদের নিয়ে তৈরি হলো এক বিশাল লাঠিহাল বাহিনী, যাদের মূল উদ্দেশ্য ছিল জমিদার ও নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এরা সবাই যেটার মুখোমুখি হয়েছে সেটা যেন আর অন্য কাউকে সহ্য করতে না হয়, কেউ যেন সর্বহারা না হয়। সদল বলে শুরু হলো নীলকর সাহেবদের, জমিদারদের লুণ্ঠনের কাজ। শুধু এখানেই শেষ নয়, মারের বদলা মার, মৃত্যুর বদলা মৃত্যু, এটাই ছিল রঘুর এক এবং একমাত্র সমর্পণ। তাই যেসব নীলকর সাহেবদের তারা লুট করত, সেই সব সাহেবদেরই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। এমনকি সেই সব সাহেবদের জ্যান্ত পুড়িয়ে মেরে দিত। লুট করে পাওয়া সোনা দানা, টাকা পয়সা, জমি জমা, এই সব কিছুরই বেশিরভাগ অংশই বিলিয়ে দিত গরিব, অসহায়, সর্বহারা মানুষগুলোর মধ্যে। এমনকি গ্রামের কোনো মেয়ের বাড়ি থেকে তার বিয়েতে পণ দিতে না পারায় যখন ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিতে চায়, তখন দেবদূতের মতো আবির্ভাব ঘটে রঘুর। রঘুর ভয়ে বিয়ে করতে বাধ্য হয় ছেলেটা, সাথে পণ হিসেবে সোনা এবং টাকা দেয় ছেলের পরিবারকে। একের পর এক নীলকর সাহেবের মৃত্যু ও লুঠের খবর, সাথে সাধারণ মানুষকে নানা সময় বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে মুক্তির খবর মহামারীর মতো ছড়িয়ে গেল চারিদিকে। উত্থান ঘটল ডাকাত রঘুর, রঘু ডাকাতের। যেন অমৃতের স্বাদ পেলেন নিপীড়িত মানুষগুলো। রঘু হয়ে উঠল বাংলার রবিনহুড, গরিবের মাসিহা। অত্যাচারিত, নিপীড়িত, গরিব, দুঃখী, কালো চামড়ার মানুষদের কাছে দেবদূত।
আর লাল, নীল ও সাদা চামড়ার মানুষদের কাছে যমদূত। এ যেন এক অঘোষিত যুদ্ধ শুরু হয়েছিল স্বৈরাচারী ইংরেজ জমিদার, শাসক ও শোষকদের বিরুদ্ধে। সাধারণ মানুষ মনে বল ফিরে পাচ্ছে, আর ওদিকে রক্তে লেখা রঘুর চিঠি, যাতে ডাকাতির সময়, জায়গা ও তারিখ লেখা থাকতো, সেই চিঠি যে জমিদারের কাছে পৌঁছাতো তাদের ভয়ে পায়ের তলার মাটি সরে যেত। কারণ প্রথমত রঘু জানিয়ে রীতিমতো গোটা সিস্টেমকে চ্যালেঞ্জ করে, গোটা সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে দারোগাদের নাকের ডগা দিয়ে সবকিছু লুট করে নিয়ে যেত। শুধু তাই নয়, রীতিমতো ধ্বংসলীলা চালাতো, প্রাণে মেরে দিত সেই সব দালাল বা জমিদার কিংবা নীলকর সাহেবদের। দারোগারাও বাদ পড়তো না রঘুর নাগাল থেকে, কিংবা জ্যান্ত পুড়িয়ে দিত বা জ্যান্ত মাটির তলায় পুঁতে দিত। এই দিক থেকে রঘুর গোটা ডাকাত দল ছিল খুব নিষ্ঠুর, কিন্তু এরা মেয়েকে মায়ের জাত মনে করত। তাই কখনো কোনো সময় রঘুর ডাকাত দল ডাকাতির সময় কোনো মেয়ের সম্মানহানি করেনি। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল রঘু জনসাধারণের মধ্যে যে ডাকাতির পরে ছদ্মবেশে সেই গ্রামেরই বেশ কিছু পরিবারে ভাগ হয়ে গিয়ে তারা দিব্যি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করত। ফলে তখনকার দিনে ইংরেজ দারোগাদের পক্ষে রঘু এবং তার দলবলকে খোঁজা রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছিল। ইংরেজরা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল রঘুকে ধরার জন্য যে তারা সমন জারি করল। যে বা যারা রঘুর দলের সন্ধান দেবে, রঘুকে তাদের কাছে ধরিয়ে দেবে, তাদের সরকার থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এই খবর পৌঁছে গেল নৈহাটি থানার দারোগা দুর্গাচরণ চক্রবর্তীর কাছে। তিনি রীতিমতো ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিলেন যে তিনি রঘু ডাকাতকে ধরবেন। শুধু তাই নয়, সবার সামনে মাথায় গুলি করে মারবেন। ভয় কি জিনিস গোটা বাংলা দেখবে। দারোগার এই ঘোষণা পৌঁছে গেল রঘুর কানে। রঘুও ছেড়ে দেওয়ার পাত্র নয়। রঘু একটা চিঠি পাঠালো দারোগার কাছে। তাতে লেখা ছিল সে থানায় এসে দারোগার সাথে সরাসরি দেখা করে যাবে। তাকে ধরার জন্য যা যা কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সে যেন তা নিয়ে রাখে। ওপেন চ্যালেঞ্জ দিল রঘু। চারিদিকে হাতিয়ার সমেত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো গোটা থানা চত্বর। সমন জারি করা হলো যে দেখা মাত্রই যেন রঘুকে গুলি করা হয়। এইবার যেন আর বেঁচে ফিরতে না পারে রঘু। গোটা দিনটা পেরিয়ে গেলেও রঘুর দেখা নেই। সবাই ভাবল রঘু এবার ভয় পেয়েছে। এই সব কিছুর মধ্যেই একজন মাছ বিক্রেতা এলো দারোগার কাছে। বলল সে নাকি ইলিশ মাছ এনেছে দারোগার জন্য। দারোগা তো বেজায় খুশি। মাছ দিয়ে লোকটা চলে যেতে লাগলো। এমন সময় দারোগা তাকে ডেকে দাঁড়াতে বলল। লোকটা দাঁড়িয়ে গেল। পেছন ঘুরতেই সে দেখল দারোগা তার দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসার পরে দারোগা খুব খুশি মনে 50 টাকা বকশিস দিল লোকটাকে। বকশিসটা নিয়ে লোকটা চলে গেল। দারোগার হাতে সেদিন রঘুর বদলে জুটল 2 খান ইলিশ। পরের দিন সকালে আবারও একটা চিঠি এলো দারোগার কাছে। তাতে ব্যঙ্গ করে লেখা ছিল, ইলিশ খেয়ে কি বুঝলেন? ইলিশটা পদ্মার ছিল নাকি গঙ্গার? আর হ্যাঁ, বকশিসের জন্য ধন্যবাদ। শোনা যায় যে 7টি গ্রাম নিয়ে সপ্তগ্রাম বন্দর ছিল, সেই গ্রামের মধ্যেই অন্যতম একটি ছোট্ট গ্রাম ছিল বাসুদেবপুর। এই সপ্তগ্রাম থেকে পান্ডুয়ার পূব দিকে পড়ে ত্রিবেণী, আর এই ত্রিবেণীর উত্তরে বাগটি গ্রাম। এই গ্রামেই থাকতো রঘুর ভাই বিধু ঘোষ ওরফে বুধো ডাকাত।
এই গ্রামেই আস্তানা ছিল রঘু, বুধসহ রঘুর গোটা ডাকাত দলের। তারা দুই ভাই দিনে মাঠে ক্ষেত মজুরের কাজ করত, আর সাথে দারোগা ও সিপাহীর ওপর নজর রাখত। আর রাতে ছদ্মবেশে চলত ভয়ঙ্কর ডাকাতি। আর তারপর কিছুদিন দারোগা ও সিপাহীদের নজর এড়িয়ে এই গ্রামেরই সাধারণ মানুষ হয়ে থাকত, আবার কখনো গা ঢাকা দিত দেবীপুরের ঘন জঙ্গলে। এই দেবীপুরের জঙ্গলেই ডাকাত সর্দার রঘু প্রতিষ্ঠা করেন মা কালীর মন্দির, যেখানে ছিল মা কালীর রুদ্ররূপ, যা ডাকাত কালী নামেও পরিচিত ছিল। শোনা যায় মায়ের আদেশেই নাকি এই কালী মন্দির তৈরি করেছিলেন রঘু ডাকাত। এই জঙ্গলেই পাকাপাকি ঘাঁটি গেড়ে বসে রঘু, তার ভাই বুধ আর ডাকাত দলবলেরা। রাতারাতি সেখানেই গড়ে ওঠে একটি গ্রাম। নাম দেওয়া হয়েছিল নিশিনগর, যা পরবর্তীকালে মিশ্রাগড় নামে পরিচিত হয়। কিন্তু তখনকার রীতি অনুযায়ী পরিপূর্ণ একটি গ্রামে ব্রাহ্মণ থাকাটা খুব দরকারি, না হলে সেটাকে গ্রাম বলে গণ্য করা হবে না। তাই রঘু সসম্মানে মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ঘোষাল ও ভট্টাচার্য পরিবার সমেত এই 5 ঘর ব্রাহ্মণকেও সসম্মানে নিশিনগর গ্রামে এনে রেখেছিলেন। রঘু ডাকাত জন্মসূত্রে বৈষ্ণব হলেও তিনি মা কালীর আরাধনা করতেন, তবে রক্তবস্ত্র পরে নয়, পট্টবস্ত্র পরে। যদি কোনো জমিদার বা কোনো অত্যাচারিত সাহেব ওই ঘন জঙ্গলের পাশ দিয়েও যেতেন, তাহলে এই ডাকাতের দল তাদের লুট করতেন আর এই সব জমাদারদের অপহরণ করে বন্দি বানিয়ে রাখতেন। তারপর কোনো এক অমাবস্যার রাতে বা ডাকাতি করতে যাওয়ার আগে সেই সব সাহেবদের সারা মুখে লাল সিঁদুর মাখিয়ে, কপালে লাল তিলক দিয়ে, গলায় জবার মালা পরিয়ে, হাত দুটো পিছনে বেঁধে হাড়ি কাঠের সামনে নিয়ে আসা হতো। আর তারপর খাড়ার এক কোপে শরীর থেকে মুন্ডটা আলাদা করে দেওয়া হতো। এরপর ল্যাটা মাছের ভোগ নিবেদন করে মায়ের পুজো সম্পন্ন করতেন রঘু ডাকাত। রঘুর বিশ্বাস ছিল মা কালী এই নরবলিতে, এই রক্তেই খুশি, তবেই তার ডাকাতিগুলো সঠিকভাবে সম্পন্ন হবে। তবে রঘুর এই ধারণা খুব তাড়াতাড়ি ভেঙেও গিয়েছিল। কিভাবে? এবার সেটাই বলবো। একবার সাধক রামপ্রসাদ জঙ্গলের পথ ধরেই ত্রিবেণী ফেরিঘাট থেকে ফিরছিলেন। ঘটনাচক্রে রঘু ডাকাতের সামনে পড়তে হলো রামপ্রসাদকে। রঘু মনস্থির করল রামপ্রসাদকেই মায়ের বলির প্রসাদ চড়াবেন। রামপ্রসাদকে যখন মায়ের সামনে নিয়ে আসা হলো বলির জন্য, তখন রামপ্রসাদ তার শেষ ইচ্ছের কথা জানালেন। রঘুকে বললেন বলির আগে একবার একটি গান গাইতে চান মায়ের উদ্দেশ্যে। রঘুও আপত্তি জানালেন না এবং যথারীতি গানও ধরলেন রামপ্রসাদ। গান শেষে রামপ্রসাদকে হাড়ি কাঠে বলির জন্য প্রস্তুত করা হয়। এরপর রঘু নরবলি দেওয়ার উদ্দেশ্যে এলে তিনি রামপ্রসাদের জায়গায় স্বয়ং মা কালীকে দেখতে পান। এই দৃশ্য দেখা মাত্রই রঘু রামপ্রসাদকে মুক্তি দেন এবং সেবা যত্ন করে তাকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেন। বলি প্রথা তো এভাবে বন্ধ হলো, কিন্তু ডাকাতি? কথিত আছে মায়ের স্বপ্নাদেশ পেয়েই নাকি রঘু ডাকাতি ত্যাগ করেন এবং মাতৃ উপাসনায় তার পরবর্তী জীবন অতিবাহিত করেন। এরপর রঘু নানান জায়গায় মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন, যার মধ্যে প্রধান অন্যতম মন্দির হল খগেন চ্যাটার্জি রোডের চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালী মন্দির। এমনকি বাসুদেবপুর কালী মন্দির, বাঁশবেড়িয়ায় ত্রিবেণী কালী মন্দির, এমনকি বারাসাত ডাকাত কালী মন্দিরও তারই প্রতিষ্ঠা করা। রঘু ডাকাতের শেষ জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে ইংরেজরা কোনোদিনও
রঘু ডাকাতকে ধরতে পারেনি। শেষ জীবনে তিনি মা কালীর আরাধনায় নিজেকে লিপ্ত করেছিলেন। মা কালীর উপাসক, বাংলার রবিনহুড, রঘু ডাকাত। গল্পে গৌরবের আজকের এই এপিসোড যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের। আর হ্যাঁ, গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।